ভাই ফ্লোরেন্তিনো পেরেজের কাছে কি কোনো আরব শেখের নেং টু পেং টু ভিডিও আছে নাকি? কারণ ভাই রিয়াল মাদ্রিদ তো অবশ্যই কোনো প্রকার আরব মানি দিয়ে ইনভেস্টেড না, তাহলে এরকম ফিফার ক্যারিয়ার মোডের মতো প্লেয়ার কেমনে কিনতেছে রিয়াল মাদ্রিদ? ফ্লোরেন্তিনো পেরেজ কি কারণে ভাই 2টা সিজন জাস্ট ট্রফিলেস ছিল, এখন যেভাবে প্লেয়ারের উপর প্লেয়ার কিনতেছে ইনক্রেডিবল, আনবিলিভেবল ভাই, যত ধরনের অ্যাডজেক্টিভ দেওয়া যায়। ফার্স্টে আনলো কোনাটে, ওকে। ডামফ্রিজরে নিয়ে আসলো, তাও ওকে। কুকুরেয়ারে নিয়ে আসলো ভাই লামাসিয়ান কিড, তাও বললাম আচ্ছা ঠিক আছে। এরপর বার্নার্ডো সিলভা আসলো, বললাম যে ভাই থামুক, 4টা প্লেয়ার চলে আসছে, একটা ট্রান্সফার উইন্ডোতে কতটা প্লেয়ার সাইন করা যায়? তারপর শুরু হলো ওলিসের সাথে সেই সাগাটা। কিন্তু ভালো হোক ওলিসে এবং বায়ার্ন মিউনিখের যে তারা এই জিনিসটা মানা করে দিয়েছে, তারা বলছে যে না, এই ট্রান্সফারটা হবে না। কিন্তু গতকাল রাতেও ঘুমানোর সময় আমি যে জিনিসটা এক্সপেক্ট করি নাই, সেই জিনিসটা আজকে সকালবেলা হইতে দেখতেছি। 19 বছর, 18 নাকি 19 বছরের প্লেয়ার ইয়ান ডিওমান্ডেকে সাইন করার জন্য 100 মিলিয়নের বিড দিয়ে দিছে। মানে ইন্টারেস্ট শো অফ এসব কিছুতে নাই ভাই, রিয়াল মাদ্রিদ ডিরেক্ট বলছে যে 100 মিলিয়নের বিড। আর এরপর সবচেয়ে ডেঞ্জারাস সাইনিং রদ্রি, ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বল উইনার রদ্রির সাথে পার্সোনাল টার্ম এগ্রি করে ফেলছে, এবং ম্যানচেস্টার সিটি এক্সপেক্ট করতেছে যে এই উইকের মধ্যে রিয়াল মাদ্রিদ তাদের কাছে একটা অফিসিয়াল বিড পাঠাবে। ভাই অ্যাজ এ বার্সেলোনা ফ্যান এই নিউজগুলো শুনতে ভাই আমাদের বুকে লাগতেছে, আমার অলরেডি বুকে ব্যথা করতেছে আসলে, কেন জানি। মানে আমরা এক আলভারেজের পিছে বিগত 1 বছর ধরে পড়ে আসছি, বাট এই জায়গাতে রিয়াল মাদ্রিদ সাইনিং এর উপর সাইনিং, সাইনিং এর উপর সাইনিং। মানে বার্সেলোনা ফ্যানরা যে খুশি হবে যে 2টা সাইনিং আসছে, কারিমা দিয়ামি প্লাস গর্ডন আসছে, ওই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না ভাই। রিয়াল মাদ্রিদ ইজ অন অ্যানাদার লেভেল। এখন আসেন ইয়ান ডিওমান্ডে এবং রদ্রির সাইনিংগুলো আসলে কেমন হতে পারে। আমার পার্সোনাল যে মতামত, ইয়ান ডিওমান্ডাকে নিয়ে আমরা খুব একটা কথা বলবো না, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে, আই ডোন্ট নো কোন জায়গা থেকে এই জিনিসটা আসতেছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে ইয়ান ডিওমান্ডের সাইনিংটা আলটিমেটলি আর হবে না। কারণ এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি ভিনিসিয়াসকে প্রেশারাইজ করার জন্য করা হচ্ছে। না বিট পৌঁছে গেছে, দ্যাট ইজ ওয়ান থিং, বাট মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই জিনিসটা ভিনিসিয়াসকে জাস্ট প্রেশারাইজ করার জন্য। কারণ ভিনিসিয়াস কন্ট্রাক্ট নেগোসিয়েশনে খুব একটা সফলতা দেখতে পাচ্ছে না ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে। সো এই জায়গাটাতে মানে এক ডিলে 2 পাখির মতো, ভিনিসিয়াস মাইনা গেলে তাও ওকে, ভিনিসিয়াস যদি না মানে সে জায়গাতে ইয়ান ডিওমান্ডাকে নিয়ে আসবে। বাট আমি কথা বলতে চাই দ্য আলটিমেট রিপ্লেসমেন্ট অফ টনি ক্রুজ, যেটা মানুষজন বলতেছে রদ্রিকে নিয়ে। এখন রদ্রির মতো, টনি ক্রুজের মতো কি রদ্রি হইতে পারবে? টনি ক্রুজের কি আসল রিপ্লেসমেন্ট রদ্রি? আসেন প্রত্যেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলে। একটা ট্রান্সফার যখন হয়, সে ট্রান্সফারের 2টা জিনিস থাকে, পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। পজিটিভ সাইড নিয়ে আমরা বেশি বেশি কথা বলবো, কারণ এই যে ট্রান্সফারটা, এটার কিন্তু পজিটিভ সাইডটাই বেশি, বাট নেগেটিভ সাইডটা নিয়ে শুরুতে আমরা শুরু করি। প্রথম নেগেটিভ সাইড, রদ্রির বয়স 30+। আমি যদি ভুল না করে থাকি, রদ্রির বয়স 30+, এটা একটা নেগেটিভ সাইড হইতে পারে। সেকেন্ড নেগেটিভ সাইড, রদ্রি আসলে কি করে? আমাদেরকে এই জিনিসটা আগে বুঝতে হবে যে রদ্রি আসলে কি করে। সে সিডিএম পজিশনে খেলে, ওকে, বাট সিডিএম পজিশনে তো আরো এরকম 1000 প্লেয়ার খেলে, তাহলে রদ্রি কেন ডিফারেন্ট? রদ্রির সবচেয়ে বড় যে ট্রেডটা, সবচেয়ে বড় যে কোয়ালিটি, সেটা হচ্ছে সে খুব সুন্দরভাবে টেম্পো কন্ট্রোল করতে পারে। বাট এই টেম্পো কন্ট্রোলও ডিফারেন্ট ওয়েতে হয়ে থাকে। বাট রদ্রি যে সময় যে ট্যাকটিক্সে টেম্পো কন্ট্রোলটা করে, সেটা হচ্ছে পজিশন বেসড গেমে। স্পেনের হয়ে সে এবার এত বেশি ভালো খেলছে কেন? কারণ এবার সে যেভাবে খেলছে, কারণ অনেক বেশি প্রেসিং তার প্রতি আসে না, অনেক বেশি তাকে ফিজিক্যালি কেউ ট্রাই করেন, এবং ফিজিক্যালি ট্রাই করলে খুব একটা লাভ হয় না, সেগুলো আমরা কথাবার্তা বলবো। বাট রদ্রি যে জিনিসটা করে, সে তার পায়ে বলটা রাখে, খেলাটাকে একটু স্লো করে, মাঝে মাঝে পাস খেলে, ব্যাক পাস খেলে, বাট তার পায়ে যখন বল থাকে তখন সে দেখে, স্ক্যান করে যে কাকে আসলে বলটা দেওয়া যাবে, এবং একটা বিল্ড আপ ফ্রম দ্য ব্যাক পজিশন বা একটা ট্যাকটিক্সে খেলা টিমের জন্য এরকম একটা প্লেয়ার কিন্তু একটা ব্লেসিং টাইপের, এবং সে যে কতটা ক্রুশাল ছিল স্পেন টিমে সেটা কিন্তু আমরা দেখছি, যার কারণে কিন্তু এই গোল্ডেন বলটা কিন্তু তার আলটিমেটলি আসছে। সো এটা একটা নেগেটিভ সাইড হতে পারে। কেন? কারণ রিয়াল মাদ্রিদ তো এরকম পজিশন বেসড ফুটবল খেলে না। রিয়াল মাদ্রিদের যে সিস্টেম এবং জোজে মরিনো যে সিস্টেমে খেলাবে বলে আমাদের সবার মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা ট্রানজিশন বেসড কুইক কাউন্টার টাইপের একটা গেম প্লে হবে। কিন্তু সেখানে এই রদ্রি কি সেভাবে খাপ খাওয়াইতে পারবে কিনা? কারণ তাকে যে বলা হচ্ছে যে আলটিমেট টনি ক্রুজের রিপ্লেসমেন্ট, টনি ক্রুজ কি করতো? টনি ক্রুজও সেম পজিশন, সিডিএম পজিশনে খেলতো, সে পিভট হয়ে খেলতো, কিন্তু সেখানে তার একটা ট্রেড ছিল, তার একটা কোয়ালিটি ছিল যে এত সুন্দরভাবে লং বলগুলো দিত, এত সুন্দরভাবে লাইন ব্রেকিং পাসগুলো দিত, থ্রু বলগুলো যেভাবে যাইতো, এগুলোর পর যে কোনো উইঙ্গার, যে কোনো অ্যাটাকারের পক্ষে ওই বলগুলো এক একটা মিষ্টির মতো, সেটা সে খুব সুন্দরভাবে খেয়ে ফেলতো। এখন রদ্রি তো ওইরকম প্লেয়ার না।
রদ্রির তো এরকম ট্রেট নাই যে সে খুব সুন্দর একদম লং বল দিয়ে দিবে, খুব সুন্দর থ্রু বল দিয়ে দিবে, লাইন ব্রেকিং পাস দিবে, ঠিক আছে, বাট ধরেন ওই টনি ক্রুজের মতো তার দিতে পারবে না। সো এই জায়গাটাতে আমার কাছে ছোট্ট একটা নেগেটিভ মনে হয়েছে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নেগেটিভ যে সাইডটা, সেটা হচ্ছে রদ্রি খুবই ইনজুরি প্রন। রদ্রি যেবার ব্যালন্ডিয়র জিতছে, সে ব্যালন্ডিয়র নিতে গেছিল ইনজুর্ড প্লেয়ার হয়ে, এরপর আরো হ্যামস্ট্রিং, এসিএল, ভাই মানে বহু রকমের ইনজুরি তার মধ্যে ছিল, যেটা আসলে রিয়াল মাদ্রিদের এখন প্রবলেম চলতেছে। সো আরেকটা ইনজুর্ড প্লেয়ার নিয়ে আসা কেমন হবে সেটা নিয়ে আসলে ভাবা চিন্তার বিষয় আছে। এখন এগুলো নেগেটিভ সাইড, যেটা আমার মনে হয়েছে। এবার আসেন পজিটিভ সাইড নিয়ে। কেন আমি বলছি যে এই সাইনিংটা আলটিমেট সলিউশন হতে পারে এই রিয়াল মাদ্রিদ টিমের? রদ্রি ইজ এ এলিট মিডফিল্ডার, এই জিনিসটা নিয়ে কারো কোনো প্রকার ডাউট থাকার কথা না, এবং কেউ ডাউট করবে না। রদ্রি ইজ এ এলিট মিডফিল্ডার, এবং বিশ্বের বর্তমান সময়ে নাম্বার 3-4 জন মিডফিল্ডারের ভিতর রদ্রি অবশ্যই একজন, এবং সে তার পজিশনে অনেক বেশি সিদ্ধস্ত। এবং তার সবচেয়ে বড় গুণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। সে যে কোনো টিমে যে কোনো প্লেয়ারের সাথে অ্যাডাপ্ট করতে পারে, এবং রিয়াল মাদ্রিদের এই টিমের সাথে সে প্রপারলি যে অ্যাডাপ্ট করতে পারবে সেটা নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। এবং তার লিডারশিপ মেন্টালিটি, সে আসলে রিয়াল মাদ্রিদের মধ্যে একটা লিডারশিপ মেন্টালিটি, লিডারশিপ একটা প্লেয়ার তৈরি হয়ে যাবে, একটা প্লেয়ার চলে আসবে যে পুরো টিমটাকে কন্ট্রোল করতে পারবে। এখন দেখেন রিয়াল মাদ্রিদকে সে কিভাবে সে ওটাকে কি বলে ইউজফুল করতে পারে, কিভাবে সে উপকার করতে পারে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলি। একটু আগে যেটা বললাম যে তার টেম্পো কন্ট্রোল, এখন ঠিক আছে রিয়াল মাদ্রিদের ট্যাকটিক্সটা হচ্ছে একটু কুইক ট্রানজিশন বেসড ফুটবল খেলবে, বাট এই জায়গাটা তো রদ্রি কিন্তু হেল্প করতে পারে, কারণ রদ্রির পাসিং অ্যাকুরেসি। এবারে সাকসেসফুল পাস, ওয়ার্ল্ড কাপে যে সাকসেসফুল পাসটা সবচেয়ে বেশি কে করছে? রদ্রি 700 সামথিং করছে, আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নাই, বাট এরকম চান্সেস বা এরকম পাসে সে কমপ্লিট করে আসে। সো তার যে ধরেন সে খুব সুন্দরভাবে ভিনিসিয়াস, এমবাপ্পের সাথে যে খুব সুন্দরভাবে লিঙ্ক আপ করতে পারবে, এটা নিয়ে আমি খুব একটা ডাউট করি না। এবং তার সামনে কিন্তু জুড বেলিংহাম আছে, তার সাথেও সে সুন্দরভাবে সাপোর্ট দিতে পারবে। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে, সে বালভার্দেকে খুব সুন্দরভাবে সাপোর্ট দিতে পারবে। এতদিন বালভার্দে, চুয়ামেনি যেই হোক, তাদের একটা ঝামেলায় পড়তে হতো কি, তারা নিজেরা যখন ট্রানজিশনে পড়ে যেত, যখন অপোনেন্ট ট্রানজিশনের মধ্যে আসতো, তখন হচ্ছে কি ডিফেন্স করতে গেলে একটা ঝামেলায় পড়তো, কারণ তাদের ডিফেন্সে অনেক বেশি সমস্যা ছিল, যেটা এই সিজনে এসে অনেকভাবে কাটানোর চেষ্টা করতেছে। বাট এই জিনিসটা ছিল, বাট এখন এই যে ফিজিক্যালিটি, রদ্রির যে ফিজিক্যালিটি, এই জিনিসটা কিন্তু রিয়াল মাদ্রিদকে অনেক বেশি হেল্প করতে পারবে। আর রদ্রির সবচেয়ে বড় যে গুণটা হচ্ছে অফ দ্য বল, সে যেভাবে প্রেস করে, যেভাবে সে বল রিকভার করে, ভাই এটা আমার মনে হয় না যে এখনকার সময় কেউ এত সুন্দরভাবে করতে পারবে। সো ওই জায়গাটাতেই কিন্তু রদ্রি আসলে হেল্প করতে পারবে বলে আমার মনে হয়। এবং দেখেন ভাই, আমার যেটা মনে হয় যে শাভি আলোনসোকে যখন এই টিমে আনা হয়েছিল কোচ হিসাবে, তখন তাকে লং টার্ম প্রজেক্টের জন্য আনা হয়েছিল, কিন্তু বিশৃঙ্খলার জন্য ড্রেসিং রুমে একটা ঝামেলার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু জোজে মরিনোর ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে তাকে খুব একটা সময়ের জন্য আনা হয় নাই, এটা আমার ফিল হচ্ছে। আই ডোন্ট নো, আই মাইট বি রং, বাট এটা আমার কাছে ফিল হচ্ছে যে তাকে খুব একটা সময়ের জন্য আনা হয় নাই, এবং সেও তার অ্যাসাইনমেন্ট খুব প্রপারলি বুঝতে পারছে, যার কারণে সে আগে যেরকম কার্লো আনচেলত্তি করতো, যে ধরেন একটা ভেটেরান প্লেয়ারের সাথে একটা নতুন প্লেয়ার নিয়ে আসতো, তারপর ওই প্লেয়ার দুটাকে একসাথে খেলানোর পর দুজনের অভিজ্ঞতা শেয়ার হইতো। কিন্তু এখন যখন ইমিডিয়েট সাকসেস লাগবে, কারণ ফ্লোরেন্তিনো পেরেজও বুঝে গেছে, জোজে মরিনো বুঝে গেছে যে এখন রিয়াল মাদ্রিদের একটা ইমিডিয়েট সাকসেস লাগবে, তখন ইমিডিয়েট সাকসেসের জন্য আপনি ইয়ংস্টার আনলে খুব একটা লাভ হবে না, যদি না আপনার ওই প্রেফার্ড পজিশনে এর আগে থেকে ভেটেরান প্লেয়ার থাকে। এখন সিডিএম পজিশনে কে খেলে? চুয়ামেনি খেলে, কামাভিঙ্গাকে আপনি খেলাতে পারেন। এখন সে পজিশনে অলরেডি তারা অতটা ভালো খেলতেছে না, সেই জন্য সেই পজিশনে রদ্রি কিন্তু একটা পারফেক্ট একটা প্লেয়ার হইতে পারে। এছাড়াও স্কোয়াড ডেপথের কথা আপনি বলতে পারেন, তারপরে লিডারশিপের কথা অলরেডি আমরা বলছি, ম্যানেজার, এরকমও কথাবার্তা বলতে পারেন। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এই সাইনিংটা যদি হয় নিউট্রাল ফুটবল পার্সপেক্টিভ থেকে বা একজন কন্টেন্ট ক্রিয়েটর পার্সপেক্টিভ থেকে, 10-10 একটা সাইনিং হতে পারে, 10-10 না হলো 10-8 সাইনিং হবে। বাট অ্যাজ এ বার্সেলোনা ফ্যান ভাই, আমি এটা জীবনও চাই না, লিটারালি আমি জীবনও চাই না। ডিওমান্ডের সাইনিংও চাই না, রদ্রির সাইনিংও চাই না ভাই, কোনো মতে ভাই বাইচা থাকবে আমাদের আলভারেজরা আসতে দেন ভাই, গেল। সো ওভারঅল আপনার কাছে কেমন লাগতেছে রিয়াল মাদ্রিদ ফ্যান যদি আপনি হয়ে থাকেন, যে এই সাইনিংটা আপনার কাছে কেমন লাগতেছে সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। আপনি কি চান যে রদ্রি রিয়াল মাদ্রিদে আসুক সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।